এই মেয়ে, আর ইউ ম্যাড? আপনি আমার গালে চুমু খেলেন, তাও আবার চোখ বাঁধা অবস্থায়। জানেন আমি কে? আপনাকে কি করতে পারি এখন, এই মুহূর্তে? ছেলেটির দিকে তাকিয়ে মেয়েটি হতভম্ব হয়ে রইল। কি বলবে বুঝে উঠতে পারছে না। চোখ খুলে দেখতে পেল তার সামনে একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। মুখে তার এক সমুদ্রের রাগের আভা দেখা যাচ্ছে। কানগুলো রাগে লাল বর্ণ ধারণ করেছে। লোকটির রাগ দেখে মেয়েটি এবার ভয় লাগলো মনে মনে, কিন্তু সেটা নিজের ভেতরে রেখে জোরপূর্বক হাসি টেনে বলল, আ আ আসলে সরি। হোয়াট? সামান্য সরি বললেই আপনি যদি মনে করে থাকেন আমি ক্ষমা করে দেব তাহলে ভুল ধারণা আপনার। এই রিহান চৌধুরী তেমন লোক না আপনি যেমন মনে করেছেন। আসলে আমি ইচ্ছে করে কিছু করিনি। আই নো এখন মন গড়া কাহিনী বলবেন আর আমি আপনার কাহিনী শুনে গলে যাব, বাট সেটা তো হতে দিতে পারি না। কি করা যায়? ইয়োর নেম অধরা বিন সাবা। সো মিস অধরা, আপনাকে আমি কি করতে পারি তার বদলে বলবেন। ক ক কি করবেন? ভয়ে ভয়ে কি করতে পারি, কি করতে পারি? অধরার কাছে আসতে আসতে অধরা তো ভয়ে কুঁকড়ে যাওয়া অবস্থা। হায় আল্লাহ, ছেলেটা আমার এত কাছে আসছে কেন? চোখ বন্ধ করে রিহান এবার অধরার একেবারে কাছে গিয়ে নিজের গালের সাথে অধরার গালটা আলতো করে ছুঁয়ে দিল দৌড়। এদিকে অধরা রিহানের এমন কাণ্ডে বিস্মৃত হয়ে রইল। এটা কি ছিল? কিস না তো কি ছিল এটা? এসব ভাবতে ভাবতে চোখের পাতা দুটো মেলে দেখল তার সামনে কেউ নাই। অধরা তো এদিক ওদিক তাকিয়ে খুঁজছে লোকটিকে, কিন্তু খুঁজে পাচ্ছে না। ফ্ল্যাশব্যাক। ভার্সিটির ক্যাম্পাসে পা রাখতে না রাখতেই কতগুলো মেয়ে অধরাকে ডাক দিল। মেয়েগুলোর ডাক অনুসরণ করে অধরা তাদের সামনে গেল। অধরাকে দেখে মেয়েগুলো নানান রকমের কথা বলতে থাকে। মেয়েদের ড্রেস দেখে তো অধরার মনে মনে বলতে থাকে, সি, এগুলো কি পরেছে? পাশে থাকা একটি মেয়ে বলে উঠল, হাই, আমি লুপা, তোমার নাম কি? জি, অধরা বিন সাবা। পাশে আরেকটি মেয়ে বলে উঠল, তা নতুন? কোন ইয়ারে আছো? আসলে অনার্স প্রথম বর্ষে। তার পাশে থাকা একটি মেয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, তাহলে আমাদের ছোট তুমি। তোমার থেকে 1 বছরের সিনিয়র আমরা, বুঝেছো আশা করি। জি আপু, এবার যাই আমি বিরক্ত নিয়ে। দাঁড়াও, তুমি তো দেখি সিনিয়রদের সম্মান করতেও জানো না দেখছি। সরি আপু, ওকে ওকে। কাজের কথায় আসি। তোমাকে এখন একটা কাজ করতে হবে। কি কাজ? এই ক্যাম্পাসের সামনে গেট দিয়ে যেই ছেলে আগে প্রবেশ করবে তার গালে তোমাকে প্রথম কিস করতে হবে। এটা শুনে তো অধরা বাকরুদ্ধ হয়ে রইল। কি বলে এই মেয়ে? অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইল মেয়েটির দিকে। আপু, এটা কি বললেন? এটা তো ঠিক না। অন্য কাজ দেন প্লিজ আপু। না, এটাই করতে হবে তোমাকে, নয়তো ক্যাম্পাস থেকে বের করে দেব। আমাকে তো চেনো না, আমি হলাম ইতিশা খান, আরিয়ান খান ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র বোন আমি। সো বুঝতেই পারছো কি করতে পারি তোমাদের মতো মিডল ক্লাসের মেয়েদের সাথে। ঈশিতার কথাগুলো যেন অধরার কানে বিষের মতো বাঁধছে, কিন্তু কিছুই করার নেই তার। তাকে যে উঁচু গলায় কথা বলা বারণ, তাই কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন ঈশিতা বলে উঠল, এই লুপা, ওড়না দিয়ে ওর চোখ বেঁধে দে। তারপর লুপা এসে অধরার দুটো চোখ বেঁধে দেয়। তারপর অধরাকে ধরে গেটের কিছু দূরে দাঁড় করিয়ে দেয়। তারপর অধরা আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। তখন একটি ছেলে ঢোকে। তারপর তো জানেনই। এবার গল্পে আসা যাক। অধরা হলো আমাদের গল্পের নায়িকা। পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় বাবা মারা যায়। একমাত্র আপন বলেছিলেন তার মা। কিছুদিন আগে মা তাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নেন। অধরার মা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। টাকার অভাবে মাকে ভালো চিকিৎসা করাতে পারে নাই। গরিব ঘরের মেয়ে অধরা। ছোটবেলা বাবা মারা যাওয়ার পর মাকে নিয়ে চলে আসে ঢাকা শহরে। মা মানুষের বাসায় কাজ করে অধরার লেখাপড়ার খরচ বহন করেছিলেন। কিন্তু যখন অধরা আস্তে আস্তে বড় হয় তখন মাকে সেই সব কাজ থেকে বিরত রাখে। কয়েকটা টিউশনি করে সংসার চালায়। তারপর এই পরিণতি। রিহান হলেন আমাদের গল্পের নায়ক। রিফাত চৌধুরীর একমাত্র সন্তান। লম্বা 6 ফুটের কাছাকাছি। দেখতে যেমন সুদর্শন তেমন তার বডি ফিগার। ফর্সা গালো, খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটগুলো গোলাপি রং ধারণ করা। ক্যাম্পাসের সব মেয়েদের ক্রাশ। পরিবার বলতে বাবা আর ছোট বোন নিয়েই তার পরিবার। মা নেই, ছোটবেলা থেকে মাকে হারিয়েছেন। বাবাই তাকে আর তার বোনকে মানুষ করেছেন। ক্লাসের ভেতরে বসে আছে অধরা আর ভাবছে আজ ঘটে যাওয়া কাহিনী। এই দুনিয়ায় গরিব মানুষদের তুচ্ছ ভাবে। যারা টাকা আছে তার সব আছে, যারা টাকা নাই তার কিছুই নাই। বিশাল এই পৃথিবীতে বড্ড বেমানান লাগে নিজেকে। তার ভাবনায় শীত পড়ে একটি মেয়ের কণ্ঠে। মেয়েটি তাকে হাই জানিয়ে পাশে বসতে বসতে বলল, আমি রেহানা,
তোমার নাম কি? আমি অধরা। খুব সুন্দর নাম তো। তা আমাদের ক্লাসে নতুন মনে হচ্ছে। আজকেই জয়েন করেছি। তুমি কি আমার বন্ধু হবে? মেয়েটি বলল। অধরা মেয়েটির কথা শুনে অবাক চোখে তাকালো। তাকানোরই কথা, মেয়েটিকে দেখে তা বড়লোকের ঘরের মেয়ে মনে হচ্ছে। দবদবে ফর্সা গায়ের রং, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো কেমন যেন কোঁকড়ানো কোমর অবধি। এই মেয়ে এসে বলছে বন্ধু হতে। ভার্সিটিতে আসার পর কোনো মেয়েরাই অধরার সাথে কথা বলে নাই। সবাই তাকে মিডল ক্লাসের মেয়ে হিসাবে গণ্য করে। আর এই মেয়ে নিজ থেকে এসেই বলল। ভাবারই বিষয়, অধরার ভাবনায় ভাঙে রেহানার হাতের তুড়িতে। হ্যালো মিস অধরা, ইউ আর ওকে? তাহলে আমার বন্ধু তো? আচ্ছা ঠিক আছে। রেহানা আর অধরা অনেকক্ষণ যাবৎ গল্প করছে, ভার্সিটির পাশে একটা বট গাছের নিচে বসে। এতক্ষণ গল্প করে বুঝতে পারলো মেয়েটা বেশ মিশুক স্বভাবের, সহজেই কাউকে আপন করে নিতে জানে। তখন দূর থেকে লক্ষ্য করলো ভার্সিটির গেট দিয়ে কতগুলো ছেলে আগমন করছে। তাদের মধ্যে একজনকে দেখে তো অধরার প্রাণ যায় যায় অবস্থা। কি করবে এখন? কিছু না ভেবে রেহানার পিছনে গিয়ে পালালো। ছেলেটি আর কেউ না, রিহান। কলেজের সব মেয়েরা একের পর এক সিরিয়ালি লাগাচ্ছে তাকে দেখার জন্য। ব্রাউন রঙের জ্যাকেট, নিচে কালো টি শার্ট, চুলগুলো স্পাইক করা, যা দারুণ লাগছে। মেয়েরা একের পর এক লাইন লাগাচ্ছে। রিহান সবাইকে পাশ কাটিয়ে সামনের দিকে তাকালো। সেখানে রেহানা দাঁড়িয়েছিল। সেখানে একটা ছোট্ট করে স্মাইল দিল রেহানাও, কিন্তু পেছনে অন্যজনকে দেখে থেমে যায়। তারপর আবার কি মনে করে সামনের দিকে হাঁটা ধরে। অধরা ভেবেছিল কিছু একটা বলবে। সে ভয়ে চোখ দুটো বন্ধ করে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়তে থাকে। কিন্তু তার ভাবনার মিথ্যে করে ছেলেটি চলে গেল। চোখ খুলে পেছনের দিকে তাকিয়ে রইল। রিহানের চলে যাওয়া দেখছে। হঠাৎ চোখ গেল মাথার ওপরে। সেখানে রিহান একটা আঙ্গুল দোলাতে দোলাতে যাচ্ছে। অধরা এবার ভয় করতে লাগলো। হয়তো এটা তার কোনো ইঙ্গিত হতে পারে। ক্লাসে রেহানা আর অধরা পাশাপাশি বসেছে। রেহানা ক্লাসে বেশ মনোযোগ দিয়ে আছে। স্যার জীববিজ্ঞান নিয়ে চর্চা করছে, কিন্তু অধরা পড়ে আছে তার সকালে ঘটে যাওয়া ঘটনাটাকে নিয়ে। বেচারি বেশ ভয়ে আছে। অধরার এমন ভাবনার মাঝে ডুবে থাকা রেহানার পছন্দ না। তাই রেহানা অধরাকে ডাকতে লাগলো। অধরা, এই অধরা, কি হয়েছে তোর? এভাবে বসে আছিস? স্যার তো কেলাবে তোকে। আরে সে কিছু, আসলে মাথাটা একটু ধরেছে, এই আর কি। হোয়াট, কি বলছিস তুই? তাহলে চল ডাক্তারের কাছে যাই। ডাক্তারের নাম শুনে তো অধরার মুখটা মলিন করে ফেলে, কারণ তার হাতে এখন টাকা নেই। যা টাকা ছিল সব বাসা ভাড়া দিয়েছে। 3টা টিউশনি করে আর কি টাকা পাবে? পাশের বাসার ভাবির কাছে বলেই আজ অধরা টিউশনির টাকা নিজের খরচ এবং লেখাপড়ার খরচ চালাতে পারেন। ভাবিটা বড্ড ভালো, যখন যা চায় তাই পায়। অধরা জোরপূর্বক হাসি টেনে বলল, পাগল হয়েছেন আপনি? অধরার মুখে শব্দটা শুনে রেহানার ভীষণ রাগ হতে লাগলো। এই মেয়ে, তুই আমাকে আপনি করে বললি কেন? বন্ধুত্বের মাঝে কখনো আপনি করে বলাটা কোনো উপন্যাস কিংবা ডিকশনারিতে পেলি বলতো? আসলে আপনি অনেক বড় লোক, বড় মনের মানুষ। আমার সাথে যে ফ্রেন্ডশিপ করেছেন সেটাই হয়তো ভাগ্য। কারণ আপনি কোথায় আর আমি কোথায়? অধরা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তোকে একটা কথা বলি, আমাদের মাথার সবগুলো চুল কিন্তু এক সমান না, কিন্তু তবুও সব চুল একসাথে থাকে। সো ধনী গরিব এইসব বাদ দিন। শেষে তোরা যেমন মানুষ, আমরাও তেমনই। সবচেয়ে বড় কথা হলো আমাদের বাবা আমাদের কখনো সেই শিক্ষা দেয়নি। রেহানা এগুলো কি বলল? এসব কিছুই মাথায় গেল না অধরার। তবে শেষেরটা বেশ বুঝলো। তাদের বাবা তাদের এমন শিক্ষা দেয়নি। নিজের অজান্তেই তাকে সেলুট জানাতে ইচ্ছে করেছে অধরার। কত বড় মনের মানুষ হতে পারে রেহানার বাবা। এসব ভাবতে ভাবতে ক্লাস শেষ হলো। পড়ায় আর মনোযোগ বসাতে পারলো না। ভার্সিটি শেষ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হতে যায়, তখনই রেহানা পেছন থেকে ডাক মারে, অধরা, এই অধরা, দাঁড়া 1 মিনিট। অধরা দাঁড়িয়ে রইল। তারপর রেহানা দৌড়ে আসলো, এসেই বলল, তোর নোট আমার কাছে নিয়ে গেলাম, কাল দিয়ে দেব। আসলে কিছু ইম্পর্টেন্ট লেখা আমি তুলি নাই, কিছু মনে করিস না, কাল দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। তারপর বলল, বাড়িতে যাচ্ছিস? তাহলে চল, তোকে ড্রাইভ করে আমি বাসায় যাব। না রে দোস্ত, আমি হেঁটেই যেতে পারবো। তুই বরং যা, আমার লেট হবে একটু। কি বললি, হেঁটে যাবি এত দূর? পাগল হলি নাকি? এত দূর হেঁটে যাওয়া কি সম্ভব? দোস্ত, আমার একটা টিউশনি আছে, এখন তুই যা। আমি পারবো, আমার অভ্যাস আছে। অনেক রিকোয়েস্টের পর রেহানা বাধ্য হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল নিজের গন্তব্যে। অধরা একা একা হেঁটে চলেছে রাস্তার পাশ দিয়ে।
কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটা ছেলে বাইক নিয়ে এগিয়ে আসছে অধরার দিকে। অধরা বেশ বুঝতে পেরেছে এই ছেলেটি সেই ছেলেটি, কিন্তু কি যেন নাম। ও হ্যাঁ, রিহান চৌধুরী। আলু ঢেঁড়সের ভর্তা। আমার পেছনে এভাবে লেগে আছে কেন? আমি কিছু করেছি তাকে? তাকে আমি চুমো দিছি, পরবর্তীতে যে আমার গাল ছুঁয়েছে তার সাথে। আর চুমোটাকে কি আমি ইচ্ছাকৃতভাবে দিছি নাকি বিপদে পড়ে দিছি? আমার পেছনে এভাবে লাগলো কেন? সব তো সমান সমানই। অধরার ভাবনার মাঝেই রিহান এসে বলে, মিস কি যেন নাম? অধরা বিনিতে যাবা। ও রিয়ালি অধরা বিনতে সাবা। তা আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি জানি আমি সুন্দর, তাই বলে এভাবে তাকাবেন? আমারও তো লজ্জা আছে নাকি? অধরা মনে মনে বলে। অধরা মনে মনে বলে, এহ কোথাকার কোন গুন্ডা পান্ডা আইসে ভাব দেখাইতে, নিজের প্রশংসা নিজেই করে। অধরা তোকে শক্ত হতে হবে, শক্ত হ শক্ত হ, ভয় পেলে চলবে না। নিজে নিজেই বলে, এই মেয়ে এভাবে তাকাবেন না। জানি ক্রাশ খাইছেন, ইনফ্যাক্ট ভার্সিটির সব মেয়েরাই আমার উপর ক্রাশ, সেখানে আপনি তো। থামুন, অনেক বলেছেন, এবার থামুন। কি বললেন ক্রাশ? তাও আপনাকে দেখে হাস্যকর বিষয়। আপনার এই গুণোদর চেহারার ক্রাশ খাওয়ার চেয়ে হিরো আলমকে দেখা অনেক বেটার মনে করি আমি। রিহান গেল এবার রেগে। কি বললেন আপনি? আপনি আমার সাথে হিরো আলমের তুলনা করতে গেছেন? তা নয়তো কি নায়ক সালমান খানের সাথে তুলনা করব নাকি? অধরার কথা শুনে রিহান বেশ অবাক হয়। যেখানে রিহানের সাথে কথা বলার জন্য মেয়েরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, এমনকি যুদ্ধও লেগে যায়, সেখানে তাকে এই মেয়ে হিরো আলমের সাথে তুলনা করলো? এই মেয়েকে তো ছাড়া যায় না। এই মেয়ে, মুখ সামলে কথা বলেন। আপনাকে কিন্তু সম্মান দিয়ে কথা বলতাছি। আজব, মুখ আবার সামলাবো কি করে? অধরা কি পাগল হইছিস নাকি? মাঝ রাস্তায় কোথাকার কোন উগান্ডার সাথে কথা বলছিস? তোর না টিউশনি আছে? যা বাঘ। নিজে নিজেই বলতে বলতে চলে গেল। এই মেয়ে আমাকে কি বলল? উগান্ডা আমি? আবার হিরো আলমও? এই মেয়ে দাঁড়ান বলছি, দাঁড়ান। কে শুনে কার কথা? অধরা হেঁটে চলে যাচ্ছে। কিছু দূর যাবার পর আর ডাকলো না রিহান, কারণ তার ফোনে তার বাবার কল, তাড়াতাড়ি বাসায় যেতে, তাই আর থামলো না। তবে হিসাব আর তোলা রইল। বাসায় গিয়ে দেখতে পেল বাবা একদিকে ফিরে বসে আছে, আর বোন একদিকে। বোনটা আর কেউ না, অধরার বান্ধবী রেহানাই, রিহানের একমাত্র আদরের ছোট বোন। তাদের মুখের এমন অবস্থা দেখে রিহান ফিক করে হেসে দিল, আর রেহানাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে তেঁতুল গাছের শাকচুন্নি, এভাবে মুখটাকে বাংলা পেঁচার মতো করে আসিস কেন? কি বললে তুমি? আমি শাকচুন্নি, আর কি বললে পেঁচা? তাহলে তুমি কি ভাইয়া? আমি হলাম রিহান চৌধুরী। আইসে রিহান চৌধুরী, তোমাকে তো দেখে নেব আমি। আগে যাও তোমার গুণধর বাবাকে বোঝাও মিষ্টি জিনিসটা একটু কম খেতে। কত করে বলেছি সুগারে তোমার সমস্যা, বেশি সুগার করো না। তা তো না, উনি উল্টাই আমাকে জ্ঞান দিতে আসে। আমার সব জ্বালা, একদিকে সুধর ভাই আর একদিকে বাবা। উফ, আর পারছি না। কবে যে এই ঘরে বউ আসবে আল্লাহই জানে। আর যে বউ আসে তাকে নির্ঘাত পাগল হতে হবে। আমি এখন শিখ, সো পরে কথা বলবো, রুমে গেলাম। রেহানা হনহনিয়ে চলে গেল। রিহান বোকার মতো তাকিয়েই আছে বোনের চলে যাওয়ার দিকে। তারপরে ধ্যান ভেঙে বাবার কাছে যায়। বাবা, আজকেও তুমি মিষ্টি খাইছো? আরিফ চৌধুরী এবার নার্ভাস হয়ে যায়। অসহায় তো ফ্রেশ নিয়ে রিহানের দিকে তাকিয়ে বলতে থাকে, আসলে তোরা তো কেউ বাসায় ছিলি না, আর রহিমা কেউ কাজের মেয়ে তো, দুদিনের ছুটি দিয়েছি তার বাবা অসুস্থ দেখে। তাই ভাবলাম ঘর যেহেতু ফাঁকা, একটু তো খাওয়া যেতেই। যা ভাবা তাই কাজ। ফ্রিজ খুলে একটু মিষ্টি নিলাম প্লেটে। মুখে দিতেই কিনা দিতেই তোর বোন সামনে হাজির। তবে এবার হাজির হয়েছে হাতে লাঠি নিয়ে। তারপর আরও কত কি হয়েছে। থামো এবার। তোমার কি আমাদের জন্য মায়া হয় না? জানো না আমি রেহানা তোমাকে কতটা ভালোবাসি? তুমি তো জানো সুগারে তোমার প্রবলেম, তাহলে কেন বারবার এসব খেতে যাও? হয়েছে, আর বলতে হবে না। তবে তোর কাছে একটা রিকোয়েস্ট আছে আমার। বলো, কি বলবা? রাখবি তো? আগে বলেই দেখো না। আমি কি তোমার কোনো রিকোয়েস্ট অমান্য করেছি নাকি? সেটা ঠিক, তবে আজকেরটা ভিন্ন। আচ্ছা বলো। বয়স তো অনেক হলো, এবার তো একটা বিয়ে করা দরকার। বাবার মুখে এমন কথা শুনে রিহানে যেন আকাশ থেকে পড়লো। কি বলল বাবা? বিয়ে? তাও এই বয়সে? পাগল হইছো? এই বয়সে কে আসবে তোমাকে বিয়ে করতে? আরে বোকা ছেলে, আমার জন্য না তো, তোর জন্য বলছি আমি। রিহান নিজের কথা শুনে
কিছু অপ্রস্তুত ভঙ্গিতে বলল, বাবা ছেলে যখন হয়েছি বিয়ে একদিন করতেই হবে, সো এখন এইসব বিষয়ে জড়াতে চায় না, সময় আসুক তারপর দেখা যাবে। বাবাও ছেলের কথার ওপর আর কিছু বলল না, মুখটা গোমরা করে চলে গেলেন। রিহানও এসব আর পাত্তা দিল না, চলে গেলেন রুমে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে বন্ধুদের আড্ডায়। এইদিকে অধরা টিউশনি করে বাসায় ফেরে। বিকেল 5টায় আর একটা টিউশনি আছে। এসব ভাবার মাঝেই ভাবি আসলেন। অধরা আসবো? জি ভাবি আসেন, বসুন এখানে। অধরা খেয়াল করলো ভাবি হাতে টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো ভাবি, বসুন। না অধরা, আজকে বসবো না, অন্য একদিন আড্ডা দেব। নাও, ভাবি আব্রাহামের ভাবির ছেলের জড়াজড়িতে একটু বিরিয়ানি রান্না করেছিলাম। তুমি তো জানো ছেলেটা কেমন নাছোড় বান্দা, তাই ভাবলাম তোমাকেও একটু দিয়ে আসি। তা কি দরকার ছিল ভাবি? আমি তো এখন রান্না করতামই, রান্না করতে অনেক সময় লেগে যাবে তোমার, তাই একটু খেয়ে নাও, তারপর রান্না বসাও। ভাবির জড়াজড়িতে অধরা খেয়ে নিল। ভাবিও চলে গেলেন। তারপর রান্নাবান্না ছেড়ে বিছানায় গা এলিয়ে দিলেন। সারাদিন অনেক খাটাখাটি করলেন, তাই চোখে অনেক ঘুম। কখনো যে সেই নিদ্রায় তলিয়ে গেলেন বুঝতেই পারেননি। এই আকাশ দেখ, আমাদের হিরো সাহেব এভাবে ক্ষেপে আছেন কেন রে? তুই যেখানে আমরাও সেখানে। এই তুর্য জানিস কিছু? আজব, আমি কি করে জানবো? তাহলে রোদ্দুর নিশ্চয় জানবে। কিরে রোদ্দুর, তুই কিছু জানিস? কই না তো। তারপর সবাই আগ্রহ স্বরে বলতে লাগলো, কিরে রিহান, কি হয়েছে তোর? রোদ্দুর প্রশ্ন করলো। আকাশ, সূর্য, হিমেল, রোদ্দুর এরা হলো রিহানের ভার্সিটির প্রাণপ্রিয় বন্ধু, তবে সবার থেকে রোদ্রুকে একটু আপন ভাবে। আপনাদের তো বলাই হয়নি, রিহান আর তার বন্ধুরা এবার মাস্টার্স প্রথম বর্ষে আছে। রিহান কিছুই বলল না। তারপর আকাশ রোদ্রুকে ইশারা করে বললেন কাছে গিয়ে বলতে। তারপর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কিরে কি হয়েছে তোর? তারপর রিহানের সাথে ভার্সিটিতে ঘটে যাওয়া সব বলল। সব কিছু শুনে তো সবাই হাসাহাসি করতে করতে লুটে পুটে খাচ্ছে। হিমেল তো বলেই ফেললো, মেকেস মামা, মেকেস। তাদের হাসি দেখে রিহান রাগের চরম সীমায় পৌঁছে সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে অধরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ে টিউশনির গন্তব্য। কিছু দূর যাওয়ার পরে রাস্তার মাঝ কিনারে বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। তারপর সেখান থেকে উঠে রাগে ফুঁসতে ফুঁসতে লোকটার কাছে আসে। লোকটাকে দেখে তো রাগ আরও মাথায় উঠল। বাইকের সামনে হনহনিয়ে গেল অধরা, গিয়ে বলতে লাগলো, এই যে মিস্টার, কানা যে হয়েছেন বাড়ির লোক জানে? এই মেয়ে, বেশি কথা বলবেন না। কি, একে তো বাইক দিয়ে ধাক্কা মারলেন, তার ওপর আবার এমন বিহে। কথাটা আর বলতে পারল না, তার আগে গালে ঠাস করে চড় পড়ল। চড়টা এতটাই জোরে ছিল যে অধরা জ্ঞান হারালো। চোখ খুলে নিজেকে কাজী অফিসের সামনে উপস্থাপন করলেন। তার পাশে রিহানও কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে কিছুটা চিন্তিত দেখা যাচ্ছে। অধরা বুঝে উঠতে পারছে না সে কাজী অফিসে আসলো কিভাবে। সে তো এখন টিউশনিতে থাকার কথা, তাহলে কাজী অফিস কেন? যতদূর মনে পড়ে বাইকের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়, তারপর থাপ্পড় খায়। পরবর্তীর কিছুই মনে আসছে না। হায় আল্লাহ, আমি কাজী অফিসে কেন আসলাম? ও, মনে হয় ওই ছেলেগুলোর মধ্যে কেউ বিয়ে করবে, তাই সাক্ষী হিসাবে আমাকে আনছে। তাই বলে এভাবে আনতে হয়? আমাকে বললেই তো চলে আসতাম। কিন্তু মিস্টার রিহান চৌধুরী, আপনাকে তো আমি ছাড়ছি না। আপনাকে দেখে নেব পরে। আগে বিয়ের কাজ সম্পূর্ণ করি, তারপর আপনার কাজ। একে তো আমার একদিনের টিউশনি মিস করাইছেন, তার ওপর আবার থাপ্পড়, অ্যাক্সিডেন্ট, সব একেবারে সুদে আসলে নেব। আমাকে আপনি চেনেন নাই, আমার ভীতু ফেস দেখেছেন, কিন্তু ঝাঁসটা এখনও বাকি। মনে মনে এসব বলতে থাকে। তখন রিহান তার পাশে একটা রেজিস্টার পেপার ধরিয়ে বলে, নিন সাইন করুন। রেজিস্টার পেপার দেখে তো অধরার চোখ কপালে। কি হলো, নেন সাইন করুন। কেন? আমি এসবে কেন সাইন করতে যাব? আমি কি পাগল হয়েছি নাকি এসবে সাইন করতে যাব? ভালোই ভালোই সাইন করো বলছি। রেগে, আজীব, কেন সাইন করব? কারণ তোমাকে বিয়ে করব, তাই সাইন করবে। এতক্ষণ অধরা মনে করেছিল হয়তো ভুলভাল কিছু হবে। এখন যখন রিহানের মুখ থেকে শুনল, সে তো শট খাওয়ার অবস্থা। এই ছেলে, আপনি কি বলছেন জানেন? আপনার কাছে হয়তো এই জিনিসটা মজার হতে পারে, কিন্তু আমার কাছে না। সো এইসব আবোল তাবোল কথাবার্তা বাদ দিন। এই মেয়ে, আমাকে একদম রাগাবেন না, বলে দিলাম। যা বলছি তাই করেন, নয়তো কিন্তু খারাপ কিছু হবে। পাশে থাকা রোদ্রুর তাদের ঝগড়া দেখে অধরাকে ডাক দিল। অধরা কান্না মিশ্রিত কণ্ঠে রোদ্রুরের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর রোদ্রুর অধরাকে একটা রুমে নিয়ে গেল।
সেখান থেকে 10 মিনিট পরে বাহিরে গিয়ে সোজা গিয়ে সাইন করে দিল। কোনো শব্দও করলো না। অধরার এমন কাণ্ডে সবাই অবাক হয়ে আছে। সবার মনে একই প্রশ্ন জাগছে যে রুদ্র অধরাকে কি এমন বলল যে অধরা সোজা সাইন করে দিল। তাদের ভাবনায় ছেদ ঘটিয়ে অধরা রুদ্রকে ডাকলো। ভাইয়া, সাইন করেছি, আর কি করব এখন? তোকে আর কিছু করতে হবে না, বাকিটা রিহান করবে। আচ্ছা ঠিক আছে। তাদের এমন কথাবার্তা আর অধরার হাসি মাখা মুখখানি দেখে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, শুধু রিহান ছাড়া। রিহানও রেজিস্টার পেপারে সাইন করে বিয়ে সম্পূর্ণ করলো। এবার রোদ্দুর বলতে লাগলো রিহানকে, আমার এই এতিম বোনটাকে কষ্ট দিস না রিহান। সে যে বড্ড একা, কেউ নেই তার পৃথিবীতে। কিন্তু বোন, তুই টেনশন করবি না, আজ থেকে এই ভাই আছে তোর পাশে ছায়ার মতো। শুধু ভাইকে বিশ্বাস করে যা। রুদ্রুর এমন কথা কেউ বুঝলো না, তবে অধরার কেউ নেই। এটা শুনে রিহানের কাছে খারাপ লাগলো, কিন্তু এখন এসব বিষয়ে কোনো পাত্তা দিল না। এখন মাথায় শুধু রাগ আর রাগ। কিন্তু অপর পাশে আকাশ হিমেল তুর্য বোকার মতো তাকিয়েই আছে, কেউ কিছু বলে না। সবার এমন কাহিনী দেখে হিমেল বলেই ফেলল, কিরে রুদ্রুর বোন ভাই, কিছুই তো মাথায় আসছে না। আরে বোকা, অধরা এতিম, সো আমিও। অধরার বাবা মা নাই, আমারও নাই। অধরা একা, আমিও একা। এখন মোট কথা হলো, আমারও বোন নাই, অধরারও ভাই নাই। তাই আজ থেকে আমি অধরার বড় ভাই, অধরা আমার ছোট বোন। এই সিম্পল বিষয়টা বুঝিস না? এটা বলার সাথে সাথে রিহান, আকাশ, হিমেল, তুর্য সবাই এসে রুদ্রকে জড়িয়ে ধরে। অধরা তো অবাক হয়ে আছে তাদের এমন কাণ্ডে। তখন রুদ্রকে জড়িয়ে ধরে রিহান বলতে থাকে, এই তোকে না একদিন বলছি নিজেকে কখনো একা ভাববি না, আমরা তো আছি তোর সাথে। এতটাই পর ভাবিস আমাদের, তাই না? আরে না বোকা ছেলে, কথায় কথায় বললাম, তোরা তো আমার আপন, সব চাইতে কাছের ভাই প্লাস বন্ধু। এবার পাশ থেকে অধরা বলেই ফেলে, তাহলে বোনকে বাদ দিলা তাই তো? তোমার কথায় আমি বিয়ের জন্য রাজি হইছি, কারণ পৃথিবীতে আমার কেউ নাই। একমাত্র তুমি সেই প্রথম ব্যক্তি যে আমাকে নিজের বোন মনে করে দুফোঁটা চোখের পানি মাটিতে ফেলেছ। হয়তো এক মায়ের পেটের ভাই বোন হতে পারিনি, তবে তোমাকেই আমার ভাই বলে সম্বোধন করছি, কান্নায় মিশ্রিত কণ্ঠে। তারপর রোদ্দুর অধরার পাশে গেল, তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, পাগলি বোন আমার। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে রিহান আর অধরা। অধরা তো ভাইয়ের কথায় বিয়ে করে ফেললো, কিন্তু এখন ভাবাচ্ছে তাকে, যে ছেলের সাথে তার এক সেকেন্ড ম্যাচ হয় না, সে ছেলের সাথে সারা জীবন কাটাবে কি করে? আর রিহানের বাড়ি ঘর দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক, সেখানে অধরা কিছুই না, অনাথ একটা মেয়ে। অধরাকে কি রিহানের পরিবার মেনে নেবে? বিশেষ করে রিহান, সে কি মেনে নেবে? হয়তো রাগের মাথায় বিয়ে করেছে ঠিকই, কিন্তু পরে কি মেনে নেবে? এমন হাজার চিন্তা ভাবনায় বিভোর হয়ে আছে অধরা। ভাইয়ের ওয়াদা রাখার জন্য বিয়ে করলো, কিন্তু এখন কি হবে তার? দরজায় কলিং বেল চাপ দিতেই রেহানা এসে দরজা খুলে দিলেন। ভাইকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরলেন। এটা রেহানার প্রতিদিনেরই রুটিন, দরজা খুলে ভাইকে আগে জড়িয়ে ধরবে, পরে বাকি সব। ভাইকে ছাড়িয়ে পাশে ফিরে দেখে অধরা, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অধরাকে দেখে হতভম্ব হয়ে ভাইকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই, অধরা এখানে কেন? তুমি কি করে চেনো তাকে? তোমাদের তো আমি কখনো পরিচয় করাই নাই। আর সে তো আজ নতুন ভার্সিটিতে আসলো, আর এখন তো রাত, এই রাতে সে এখানে কেন? কি রে অধরা, তুই কিছু বল। অধরা বোকার মতো রেহানার দিকে তাকিয়েই রইল চুপচাপ, কিছুই বলল না। রিহানও কিছু বলল না, সোজা রুমের ভেতরে গেল, গিয়ে বাবাকে ডাকতে লাগলেন। রিহানের এমন জোরে ডাকাডাকির আওয়াজে বাবা তড়িঘড়ি করে নিচে নেমে এলেন। অধরা এখনও বাহিরে, সে তো ভয়ে একাকার। রেহানা তাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু প্রতি উত্তর কিছুই না। মেয়েটা কাঁপছে। রেহানা সেটা বুঝতে পেরে আরও শক্ত করে জড়িয়ে ধরল। রিহানের বাবা তার সামনে আসায় বাবাকে বলতে লাগলো, বাবা, আমি বিয়ে করেছি। বাবা আর রেহানা তো বড় ধরনের শট খেলেন। ছেলে কি বলেছে এগুলো? মানছে সে ছেলেকে বিয়ের জন্য প্যারা দিচ্ছিল, বাট এটা কিভাবে হলো? সবার মাথায় একই প্রশ্ন। রেহানা তো মনে মনে অনেক খুশি হলো, কারণ তার বেস্ট ফ্রেন্ড যে ভাবিতে পরিণত হবে সেটা কখনো ভাবে নাই। রিহানকে বাবা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কিভাবে কি করে এইসব হলো? তার এমন প্রশ্নে রিহান ভ্রু কুঁচকে বলল, তোমার দরকার ছিল ছেলের বউকে দেখার, এনে দিছি, সো এত প্রশ্ন করবে না। নাও, সো বি কেয়ারফুল ইউ, বলেই হনহনিয়ে রুমের দিকে চলে গেল। অধরা তো বোকার মতো সব দৃশ্য দেখে যাচ্ছে আর ভয়ে কাঁপছে। বাবা আস্তে আস্তে অধরার সামনে গেল। অধরা তো এবার কাঁচুমুচু হয়ে আছে।
অধরা চোখের পাতা দুটো এক করে ফেলে ভয়ে। একরাশ ভয় তাকে ঘিরে চেপে আসে। কিছুতেই চোখ দুটো খুলছে না। তাকে অবাক করে দিয়ে আরিফ চৌধুরী অধরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঘরে আসো মা। অধরা শব্দটা শুনে বুক খানিক মোচড় দিয়ে উঠল, কারণ তার বাবা কখনোই তাকে এমনভাবে ডাকেনি। ডাকবেই বা কী করে? তার বাবা যে তার জন্মের পরপরই মারা যায়। অধরা শিহরভাবে চোখ দুটো মেলল, তাকিয়ে দেখলো একজন সুঠাম বৃদ্ধ লোক তার সামনে দাঁড়িয়ে আছে। বয়স ৪৫-৫০ হবে আনুমানিক। তারপর আরিফ সাহেব রেহানার উদ্দেশ্যে বলতে লাগলেন, বৌমাকে ঘরে নিয়ে যাও রেহানা। রেহানাও বাবার কথায় সম্মতি দেয়। রেহানা এবার বলতে লাগলো, কী রে, কী করে হলো এসব? কবে থেকে প্রেমের টান কি চলছে তোদের? রেহানার কথা থামিয়ে এবার অধরা বলতে লাগলো, তুই যে ওই অ্যানাকোন্ডার বোন, আমাকে বলিসনি কেন? অধরার মুখে ভাইরে নাম অ্যানাকোন্ডা নাম শুনে হো হো করে হেসে উঠল রেহানা, কারণ তার ভাই যা রাগী, এসব শুনলে অধরাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আরে না, তোকে বলতাম কোনো না কোনো দিন, তবে দেখ তোর সাথে আজই আমার প্রথম দেখা হলো, আর আজকেই তোদের বিয়ের এইসব, তাহলে বলার মতো চান্সটা কোথায়? এখন আমি কিছুই শুনতে চাই না। আগে বল তোদের বিয়ে কিভাবে হলো? আমার জানা মতে তো কেউ কাউকে চিনিস না তাহলে? তারপর অধরা ভার্সিটি থেকে এখন অবধি যা যা হলো সব কিছু রেহানাকে খুলে বলল। রেহানা তো এগুলো শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু ভাইয়া হঠাৎ বিয়ের ডিসিশন নিল কেন, সেটাই তো বুঝলাম না। তাই অধরাকে প্রশ্ন করলাম, আচ্ছা অধরা, ভাইয়া হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নিল কেন রে? আর তুইও বা জানা নেই শোনা নেই বিয়ে করে ফেললি, তাকে যাচাইও করতে গেলি না। হোয়াই? অধরা কিছুটা ভাবান্তর হয়ে রইল। তারপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, উনি আমাকে বিয়ে কেন করেছেন আমি জানি না। শুনেছি ওনার জন্য নাকি সুন্দর সুন্দর মেয়েদের লাইন লেগে থাকে, সেখানে হয়তো আমি কিছুই না। তবে আমি বিয়ে করেছি রুদ্র ভাইয়ের জন্য, এটা বলতে পারবো। রুদ্রের কথা শুনে রেহানা বিস্মিত হয়ে তাকিয়ে রইল অধরার দিকে। রুদ্র ভাইয়ার জন্য মানে? আমি যখন সেন্সলেস হই তখন নিজেকে কাজী অফিসে দেখে চমকে উঠি। তার কিছুক্ষণ পর রুদ্র ভাইয়া আমাকে ডাক দেয়। ওনার সাথে আমি একটা রুমে যাই। তারপর ভাইয়া আমাকে করুণ কণ্ঠে বলে, তোমার বাসায় কে কে আছে? ওনার এই প্রশ্নে আমি কিছুই বলিনি, শুধু বলেছি আমার আপন বলতে দুনিয়াতে কেউ নেই। তারপর ওনাকে সব বলি। তারপর দেখি তার চোখে পানি। ওনার চোখে পানি দেখে কেন জানি মায়া হলো। মানুষ বড়ই অদ্ভুত। আমার মতো মেয়ের জীবন কাহিনী শুনে ওনারও চোখে পানি। বিশ্বাস করতে পারছিলাম না, কারণ এই পৃথিবীটা তো বড় লোকের কেনা, সেখানে আমাদের মতো সামান্য মানুষ কিছুই না। তারপর উনি বলতে লাগলেন, জানো তোমার মতো আমিও এতিম, আমারও এই বন্ধুগুলো বাদে কিছুই নেই। যখন ক্লাস ৫ম শ্রেণীতে ভর্তি হই তখন আমার মা মারা যায়। তারপর বাবা বিয়ে করেন। আমি পরিবারের বড় সন্তান ছিলাম, কিন্তু মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করেন। বাবা বিয়ে করার পর থেকে নতুন মায়ের কথা মতো চলতে থাকেন। নতুন মা আমাকে দু চোখে সহ্য করতে পারেননি। বাবা দিনে অফিস করে যখন রাতে বাসায় ফিরতেন তখন নতুন মা আমার নামে তার কাছে নানান রকমের কথাবার্তা বলতো এবং তিনি মাকেই বিশ্বাস করতেন। ওনাকে বিশ্বাস করে আমাকে মারধর করতেন। সেদিন থেকেই নিজেকে এতিম ভাবতে শুরু করি। তারপর কোনো রকমে এসএসসি পাশ করে ঢাকায় আসি। ঢাকায় আসার পর থেকে এই বন্ধুগুলোই একমাত্র আপন। ওনার কথাগুলো শুনে কেন জানি নিজের অজান্তেই কেঁদে ফেলি। তখন উনি আমার চোখের পানি মুছে বলে, যারা অন্যের দুঃখে কান্না করতে জানে পৃথিবীতে তারাই ভালো মনের মানুষ বলে গণ্য করি। তারপর উনি বললেন, আমার বোন হবে তুমি। কথা দিচ্ছি একজন ভালো দায়িত্বশীল বড় ভাই হয়ে দেখাবো তোমাকে। কেন জানি ওনার কথাটা শুনে কিছু না বলেই হ্যাঁ বলে দেই। তারপর উনি বললেন, তাহলে ওয়াদা দাও আমি যা বলি তুমি তাই করবে একজন ছোট বোন হিসাবে। আমি তার কথায় সম্মতি দেই। তারপর উনি যা বললেন সেটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। উনি বললেন আমাকে বিয়েটা করে ফেলো তুমি। ওনার কথা শুনে ওনার দিকে অবাক চোখে তাকাই আর বলতে থাকি, জানো ভাইয়া, ওনার সাথে আমার যখনই দেখা হয় তখনই ঝগড়া বাঁধে, আর তার সাথে কিভাবে সারা জীবন থাকবো এসব কি বলো? তারপর ভাইয়া বলে, আমি রিহানকে অনেক দিন যাবৎ চিনি, আর সে অনেক ভালো একটা ছেলে, তাই তুই রাজি হ। বড় ভাই হিসেবে তোর কাছে এই চাওয়াটাই আমার। আজ যদি তোর নিজের ভাই হতাম তাহলে তো কিছুই বলতি না, রাজি হতি। আমি তো তোর কিছুই না। পর পর শব্দটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাই আর কিছু বললাম না, ভাইয়ের সম্মতিতেই বিয়েটা করে নেই।
অধরা সব কিছু বলে রেহানার দিকে তাকায়, দেখে রেহানার চোখেও পানি। ও কি, তুই আবার কাঁদছিস কেন? কই না তো, এমনিতেই। আচ্ছা চল, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার বাড়ছি। তারপর অধরা কিছুক্ষণ বসে রইল। রেহানা দেখতে পেল অধরা বসে আছে এখনো। তারপর বলতে লাগলো, কিরে তুই এখানে বসে আছিস? তোকে না বললাম ফ্রেশ হতে? আসলে আমি তো কিছু চিনি না, কোথায় যাব এত বড় ঘরের ভেতর দিয়ে? ও, আসলে আমি পাগল, তোকে খেয়ালই ছিল না। তারপর রেহানা অধরাকে রিহানের রুমে নিয়ে গেল। রিহান তখন ওয়াশরুমে, পানির শব্দ শোনা যাচ্ছে। অধরা কিছুক্ষণ বসে রইল। তারপর রিহান ওয়াশরুম থেকে বের হলো। সে তো অধরাকে দেখেনি, তাই খালি গায়ে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। অধরা রিহানের এই অবস্থা দেখে বিছানা থেকে লাফিয়ে আ আ করে দেয় চিল্লানি। অধরার এমন চিল্লানির আওয়াজ শুনে রিহান তো বোকার মতো চেয়ে রইল। তারপর হুঁশ ফিরতেই দিল দৌড় আবার ওয়াশরুমে। তারপর সেখান থেকে টি শার্ট আর ট্রাউজার পরে বের হয়। কপালে ভেজা চুলগুলো লেপ্টে আছে, সেগুলো থেকে ক্রমশ বিন্দু বিন্দু পানি পড়ছে। ফর্সা শরীরে হলুদ টি শার্ট ভিজে একাকার হয়ে আছে। অধরা না চাইতেও চেয়ে রইল। এদিকে রিহান তো রাগে ফুটছে। তারপর অধরার কাছে এসে বলতে লাগলো, হে ইউ, তুমি জানো না কারোর রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়? আ আ আ আ আ এভাবে আ করছো কেন? আ আ আ ক ক ক এসব কি? ও আ ক কি এসব? ভুলে গেছি। কি আজীব, কি ভুলে গেছে? ক ক কথা। রিহানের এবার হাসি পাচ্ছে, সাথে রাগও। রিহান এবার আস্তে আস্তে এক পা এক পা করে অধরার দিকে আসতে থাকে। অধরা তো ভয়ে গলা শুকিয়ে যাওয়ার অবস্থা। এই আপনি আমার দিকে এভাবে এগোচ্ছেন? কে কেন? কি করতে এগোচ্ছি তুমি জানো না? ন ন ন না তো। রিহান এবার অধরার থেকে সরে দাঁড়ায়। তারপর গম্ভীর গলায় বলে, এই স্টুপিড মেয়ে, তোমার এসব আজাইরা কথা শোনার জন্য এই রিহান চৌধুরীর সময় নেই। সামনে থেকে সরো। কি আমাকে এভাবে ইগনোর করা? মিস্টার রিহান চৌধুরী, তোমাকে তো আমি দেখে নেব। হায় আল্লাহ, আজকের দিনটাতে আমার সাথে কি হচ্ছে এসব? মনে মনে বলতে থাকে। এই যে শুনুন মিস্টার রিহান না ফিহান, আমার দিকে তাকান। ডিনার করবে বলে রেডি হচ্ছিল নিচে যাওয়ার জন্য। আচমকা এমন গলা শুনে রিহান ফিরে তাকালো। সে ভাবতেই পারছে না, যে মেয়ে তাকে দেখে ভেজা বিড়ালের মতো হয়ে যায়, সে মেয়ে তাকে ডাক দিচ্ছে, তাও আবার রিহান ফিহান। এই মেয়ে, আপনি কি বললেন আমাকে? কেন, আপনার নাম ধরেই তো ডাক দিলাম। এইসব বাদ দেন, বিয়ে তো করেছেন, এবার আমার জামা কাপড় কই? আমি কি এসব পরে থাকবো নাকি? আমার বাসায় তো যেতে দেননি, এখন আমার জামা দেন, নয়তো দেখবেন কি করি আপনার সাথে। রিহান এবার বোকা বনে গেল। একটা জামার জন্য এতগুলো কথা শোনাতে হলো তাকে। কি মেয়েরে বাবা, প্রথমে ভেবেছিলাম শান্তশিষ্ট মেয়ে হবে, এখন তো দেখি শি ইজ ডেঞ্জারাস। ভাবতে থাকে। ভাবনা এতটাই ভিভর ছিল যে অধরা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে গালে হাত দিয়ে সোফার উপর বসে রিহান এক মনে ধ্যান করছে। অধরা তখন রিহানের সামনে এসে হাত দিয়ে তুড়ি মারল। এই যে মিস্টার টিয়ান, শুনতে পাচ্ছেন? হঠাৎ নিজের নামটা কারো মুখে উল্টো শুনে ভাবনার জগৎ থেকে নামলো। কি, আপনি আমাকে এই নামে ডাকলেন কেন? আপনার সাহস তো কম না। আমার এত সুন্দর একটা নাম থাকতে কি আজে বাজে নামে ডাকেন? কি করব বলেন, আপনার নামটা এত 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 সুন্দর যে আমি ভুলেই যাই, তাই এইটা বলেই ডাকবো। আচ্ছা বাদ দেন, খাবার খাবো, রাত তো অনেক হয়ে গেল, ঘুম পাচ্ছে। আমি খাবার খাবো। রিহান এতক্ষণ অধরার দিকে খেয়াল করেনি। যখনই খেয়াল করলো তখন তার চোখ গেল কপালে। এই মেয়ে, আপনার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। আপনি আমার শার্ট আর লুঙ্গি পরেছেন কেন? কি করব বলেন, আমার তো আর কিছুই নাই, তাই এইসব পরেছি। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একেবারে কিছু না পরে থাকা। এই মেয়ে, আপনার কি কোনো লজ্জাবোধ নেই নাকি? কি বলছেন এসব? কি বলবো বলেন আপনি? আমার বিবাহিত 10টা না 5টা না, একটা মাত্র স্বামী। আপনার সামনে তো সেভাবে থাকতেই পারি, তাই না? রিহান এবার মনে মনে বলতে থাকে, কি জন্যই যে বাবার প্যারা বন্ধ করতে এই বউ নামক প্যারার ফাঁদে পা দিলাম, আল্লাহই জানে। রিহান আর কথা বাড়ালো না, নিচে চলে গেল ডিনার করতে। এদিকে অধরা বেচারি তো খুব আত্মহারা, কারণ রিহানকে সে জব্দ করতে পেরেছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার দেখবে রিহান চৌধুরী, অধরা কত ধানে কত চাল। আমার এই প্যারাই তোমাকে বুঝাবে মজা। বিয়ে করার শখ হয়েছিল বেশি, তাই না?
তোমার শখ আমি মজাচ্ছি বলেই নিজে নিজে হাসতে থাকে। রিহান নিচে নেমে দেখতে পেল রেহানা টেবিলে খাবার সাজাচ্ছে, তাই সে রেহানাকে ডেকে তার রুম থেকে জামা নিয়ে অধরাকে দিয়ে আসতে বলল। রেহানাও তার ভাইয়ের কথা মতো রুমে গেল, গিয়ে দেখতে পেল তার গুণধর বন্ধু লুঙ্গি আর শার্ট পরে বসে আছে। বেচারি তো এমন কাহিনী দেখে হাসতে হাসতে মরে যাওয়ার অবস্থা, তাও নিজেকে কন্ট্রোল করে ওর থেকে জামা দিল। অধরা সেগুলো পরে নিল। তারপর খাবার খাওয়ার জন্য রেহানার সাথে নিচে নেমে এলো। এসে দেখতে পেল সেখানে আরিফ চৌধুরী আর রেহান বসে আছে। তাই অধরা মাথায় ঘোমটা দিল, দিয়ে আরিফ চৌধুরীর উদ্দেশ্যে সালাম জানালেন, তারপরে দাঁড়িয়ে রইলেন। সেটা দেখে আরিফ চৌধুরী বলতে লাগলেন, কি হলো মা, বসো, তুমি খাবার খাবে না? ওনার মুখে মা শব্দটা যতবার শুনেছে ততবার চোখে দিয়ে পানি এসেছে না চাইতেও। এবারও ব্যতিক্রম হলো না, না চাইতেও পানি এসে গেল। এটা দেখে সবাই অবাক চোখে অধরার দিকে তাকিয়ে রইলেন। তখন আরিফ চৌধুরী প্রশ্ন করলেন, কি হলো, তুমি এভাবে কান্না করছো কেন? না, আ আ আ আর বলতে দিল না রিহান। এই মেয়ে, তোমাকে কি তোমার বাবা মা আ আ ক ক এসব বাদে আর কিছু শেখায়নি নাকি? আমার সাথে তো ভালোই পটর পটর করে কথা বলে ফেলো, এখনো বলো না কেন? রিফাত চৌধুরী অবাক চোখে তাকিয়ে আছে ছেলের দিকে। এবার অধরা ঘোমটা খুলে শ্বশুরের সামনে শুরু করে তুমুল ঝগড়া। এই কি বললেন আমার বাবা মাকে নিয়ে? আপনি জানেন আপনি কি বলেছেন? আমার বাবা মাকে নিয়ে কিছু বললে আমার ইগোতে লাগে, বুঝছেন? খাবার খেতে আইসেন, খাবার খান, খেয়ে সোজা রুমে যান, নয়তো বাবাকে বলবো। আরিফ চৌধুরী কিছুই বুঝে উঠতে পারছে না তাদের এসব ঝগড়া করার আগামাথা, তাই সে জোরে ধমক দিল। বেচারি রেহানা তো ঝগড়ার দৃশ্য দেখেই যাচ্ছে, কিছুই বলছে না। সবাই চুপচাপ খাবার খাও। আর বৌমা, তুমিও খাবার খাও। রেহানা, সবাইকে খাবার দাও। এই না না রেহানা, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। অধরা, না ভাবে তুমি বসো, আমি খাবার দিচ্ছি। অধরা আর কোনো কথা বাড়ালো না, সোজা খেয়ে রুমে গেল। আরিফ চৌধুরী বসে বসে ভাবছে, সত্যিই কি ছেলে বিয়ে করেছে নাকি তামাশা করছে ওনার সাথে। রাতে খাবার খেয়ে অধরা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। রিহান রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে ধপাস করে বিছানায় গিয়ে পড়ল। এই কোন মোটরে আমার উপর পড়লো? আ আ আ কোমর গেল রে আমার। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের সাড়া পেলেই দ্বিতীয় পার্ট আসবে।